তো আজকে আমরা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস পড়বো, সেটা হচ্ছে লটকা ভল্টেরা প্রিডেটর প্রে মডেল। লটকা ভল্টেরা হচ্ছে দুইজন ম্যাথমেটিশিয়ানের নাম, আমি যাচ্ছি সেদিকে। তো প্রিডেটর প্রে মডেল এবং আরেকটা হচ্ছে কম্পিটিশন মডেল। মানে আমরা যে এতদিন সিস্টেম পরে আসছি, প্লেন অটোনোমাস সিস্টেম, সেটার অ্যাপ্লিকেশন এই দুইটা। তো ইনফ্যাক্ট এগুলো শুধু এই বায়োলজির ক্ষেত্রেই যে অ্যাপ্লাই হয় তা না, কেমিক্যাল রিয়াকশন এবং আরো অনেক সেক্টরেই এই সিস্টেমগুলোর অ্যাপ্লিকেশন আছে। তো আমরা ফার্স্ট অর্ডার ইকুয়েশন দিয়ে যখন সিঙ্গেল ইকুয়েশন দিয়ে মডেলিং করছিলাম, তখন আমরা দেখেছিলাম যে একটা সিঙ্গেল ইকুয়েশন দিয়ে একাধিক ফেনোমেনাকে মডেল করা যেতে পারে, ঠিক আছে। তো এইখানেও ঘটনাটা এরকমই, যে একটা সিঙ্গেল সিস্টেম দিয়ে তুমি অনেক ধরনের ফেনোমেনাকে মডেল করতে পারো। তো আমাদের এখন টার্গেট হচ্ছে, বা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রিডেটর প্রে মডেলটা আগে করব। প্রিডেটর প্রে মডেল, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে চিতাবাঘ সম্ভবত, আরেকটা হচ্ছে হরিণ। তো প্রিডেটর প্রে এই জিনিসটা তো সবাই বুঝো আশা করি। প্রিডেটর মানে হচ্ছে শিকারী, আর প্রে মানে হচ্ছে শিকার, ঠিক আছে। একজন শিকার করে আর একজন শিকার হয়। তো মানি ব্যাগ নাটকটা যদি দেখে থাকো, মোশাররফ করিমের ওখানে একটা বিখ্যাত ডায়লগ আছে, ঠিক আছে, যে দুনিয়াটা হলো খাওয়া খাওয়ির খেলা। তো কেউ খায় আর কেউ খাদ্য, ঠিক আছে। তো আসলে আহ, বলা যায় যে এটা বিশাল একটা ফিলোসফিক্যাল কথা, যাই হোক। তো আমরা এখন এই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি মডেলিং করার চেষ্টা করব, যে কোন একটা পপুলেশন, সেটা ধরো চিতাবাঘের পপুলেশন, সেটা হচ্ছে প্রিডেটর। কোন একটা এনভায়রনমেন্ট, ধরো কোন একটা জঙ্গলে চিতাবাঘের পপুলেশন আছে, 20টা বা 30টা চিতাবাঘ আছে, হোয়াটএভার, এবং সেখানে কিছু হরিণও আছে। এবং এই দুইটা পপুলেশন, হরিণের পপুলেশন আর চিতাবাঘের পপুলেশন, তাদের ইন্টারাকশনটা কেমন হবে, সময়ের সাথে সাথে তাদের সংখ্যা বাড়বে না কমবে না কেমন হবে, এটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি প্রেডিক্ট করতে চাই, ঠিক আছে, মডেলিং এর মাধ্যমে। তো এই জিনিসটা কিভাবে করা যায়, এইটা তাহলে আমরা একটু দেখি। দেখো এখানে আসলে ছবিটা দেখে যদিও মনে হচ্ছে না যে একজন আরেকজনের আসলে শিকারী। তো আসলে জিনিসগুলো খুব কমপ্লিকেটেড, মানে শিকারীর মধ্যেও বন্ধুত্ব হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যে লটকা ভল্টেরা প্রিডেটর প্রে মডেল, এটা হচ্ছে আর্থার লটকা নামে একজন বিজ্ঞানী, ইউএস এর সম্ভবত, আমেরিকান। উনি হচ্ছে সর্বপ্রথম এই মডেলটা প্রপোজ করেন, এবং পরবর্তীতে আলাদাভাবে মানে ইন্ডিপেন্ডেন্টলি ভিটো ভল্টেরা, উনি হচ্ছে ইতালিয়ান, উনিও এই সেম মডেলটাই প্রপোজ করেন, এবং পরবর্তীতে এটার দুজনের নামেই ডাকা হয় আর কি একসাথে। তো আমরা ধরে নিচ্ছি যে এক্স টি, যেটা এক্স অফ টি, টি হচ্ছে আমাদের টাইম, এবং এক্স অফ টি ডিনোটস দ্য প্রে পপুলেশন, আর ওয়াই অফ টি এটা হচ্ছে প্রিডেটর পপুলেশন, অর্থাৎ এটা হচ্ছে শিকারী, মানে শিকার, আর এক্স অফ টিটা হচ্ছে শিকারের সংখ্যা, আর ওয়াই অফ টিটা হচ্ছে শিকারীর সংখ্যা। তো শিকারী পপুলেশন সেটা হচ্ছে অ্যাট দ্য টাইম টি, যে কোনো সময় টিতে এই এই ফাংশন দুইটা, ওই দুইটার পপুলেশন ডিনোট করে। ওকে, সো আমরা এখন কয়েকটা অ্যাজাম্পশন, ওই যে আমাদের মডেলিং এর বেসিক আইডিয়াটা যেটা ছিল, যে আমরা হচ্ছে কিছু অ্যাজাম্পশন ধরে নেই, দেন সেই অ্যাজাম্পশন থেকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো তৈরি করি। তো এখানে আমাদের তিনটা অ্যাজাম্পশনস আছে। প্রথম অ্যাজাম্পশন যেটা, সেটা হচ্ছে যে ধরো যদি ওই বনের মধ্যে হরিণ যদি নাই, সরি, কোনো যদি চিতাবাঘ না থাকতো, ফর এক্সাম্পল, কোনো এমন কোনো চিতাবাঘ নাই যেটা হচ্ছে হরিণ খায়, অর্থাৎ শিকারিটা যদি না থাকে, তাহলে শিকার যে সে তো তাকে তো কেউ খেয়ে ফেলতেছে না। তো আমরা অ্যাজুম করে নিতে পারি যে তার পপুলেশনটা ন্যাচারালি গ্রো করতে থাকবে, অর্থাৎ এক্সপোনেনশিয়াল গ্রো আমরা যেটা করছিলাম। কোন একজনের মাইক্রোফোন বোধহয় অন করা, তুমি কাইন্ডলি একটু মাইক্রোফোনটা মিউট করো বাবা। হ্যালো, যার মাইক্রোফোনটা অন করা সে একটু কাইন্ডলি মিউট করো। আচ্ছা, তো যেটা বলছিলাম, যদি হচ্ছে আমাদের প্রিডেটর না থাকে, শিকারী যদি না থাকে, তাহলে শিকার কিন্তু বাড়তে থাকবে। এটা হচ্ছে হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, জি স্যার, এখন তোমরা কি ঠিক আছে। শুনতে পাচ্ছ?
জি মাঝে স্যার। মধ্যে কথা, মাঝে মধ্যে আটকে যায়। আমার এখানে হচ্ছে নাকি কোনো শব্দ হচ্ছে না? স্যার শুরুতে তো সাউন্ড ভালো ছিল, থামার পর এরপর থেকে সাউন্ড হচ্ছে আর বড় নাই। হ্যাঁ, এখন কি ঠিক আছে? জি এখন স্যার, এই ঠিক কথাটা আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে জি ওকে স্যার, এখন ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে যদি আমাদের শিকারী পপুলেশনটা না থাকে, কোনো চিতাবাঘ না থাকে, আমরা ধরে নিচ্ছি শুধু চিতাবাঘ আর হরিণই আছে, আর কোনো ওই বনে আর কোনো প্রাণী বা অন্য কোনো কিছু নাই, হরিণ খায় এরকম আর কোনো প্রাণী নাই, বা চিতাবাঘ হরিণ ছাড়া অন্য কিছু খায় এরকম আর কোনো প্রাণী নাই, ঠিক আছে? জাস্ট এই দুইটার মধ্যে ইন্টারাকশনটা আমরা দেখবো। তো তাহলে চিতাবাঘ যদি না থাকে তাহলে হরিণ অটোমেটিক্যালি ন্যাচারালি শুধু বাড়তেই থাকবে, ঠিক আছে? তো তার মানে ম্যালথাসিয়ান মডেল যেটা ছিল এক্সপোনেনশিয়াল গ্রোথ, তাহলে আমাদের এই যে এক্স পপুলেশন যেটা, সেটার রেট অফ ইনক্রিজ সেটা হবে ডিএক্স বাই ডিটি সমান সমান এ এক্স, যেখানে এটা অবশ্যই একটা পজিটিভ কনস্ট্যান্ট, বিকজ পজিটিভ হলেই তো এটা এক্সপোনেনশিয়ালি গ্রো করবে। আমরা এটার সলিউশন দেখে আসছিলাম ম্যালথাসিয়ান মডেলের সময়। তো আর সেকেন্ড অ্যাজাম্পশন হচ্ছে যদি আমাদের প্রে পপুলেশন না থাকে, কোনো হরিণ না থাকে, তাহলে চিতাবাঘ কি হবে? চিতাবাঘের যেহেতু খাদ্য নাই, সে আলটিমেটলি মারা যাবে এবং আলটিমেটলি ডিক্রিজ করতে থাকবে, ডিক্রিজ করতে করতে একসময় এক্সটিংক্ট হয়ে যাবে, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতে থাকবে। তো সেই জন্য আমরা ধরে নিতে পারি যে এটার পপুলেশনটা ডিক্লাইন করবে অ্যাট এ ন্যাচারাল রেট। তার মানে আমাদের ওয়াই পপুলেশন যেটা, সেটার রেট অফ চেঞ্জ এটা হবে হচ্ছে মাইনাস বিওয়াই, যেখানে বিটাও একটা পজিটিভ সংখ্যা, কারণ বি পজিটিভ হলেই তো আমার এটা নেগেটিভ হবে রেট অফ চেঞ্জটা, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে আমাদের যদি একটা করে পপুলেশন উপস্থিত থাকে, আইদার প্রে অথবা প্রিডেটর, তাহলে হচ্ছে এই ধরনের ইকুয়েশন হবে। এখন যখন দুইজন একসাথে থাকবে তখন তাহলে ঘটনাটা কি ঘটবে? আচ্ছা, নেক্সট আমরা ধরে নিচ্ছি যে যদি দুইজন একসাথে থাকে তখন চিন্তা করো আসলে কি হবে। ধরো তোমার যদি হচ্ছে 50টা হরিণ আছে আর হচ্ছে ধরো 10টা চিতাবাঘ আছে। তো তাহলে এই 50টা হরিণ আর 10টা চিতাবাঘের মধ্যে যতগুলো এনকাউন্টার হবে বা যতগুলো কি বলা যায়, কলিশন তো আমরা এখানে বলবো না, এটা তো আর সলিড পদার্থ না, তো বা কাউন্টার বলতে পারি, বা যতগুলো দেখা সাক্ষাৎ হবে আর কি, ঠিক আছে? ফ্রেন্ডলি না, অবশ্যই ভায়োলেন্ট। তো যতগুলো মিট আপ হবে সেই এনকাউন্টার গুলোর উপরে ডিপেন্ড করবে যে আসলে ঘটনা কি ঘটবে। মানে চিতাবাঘ এনকাউন্টার হলেই চিতাবাঘ হরিণ খাবে, দ্যাট মিনস তার পপুলেশন বাড়বে, সে বেঁচে থাকতে পারবে। আর হরিণ হচ্ছে কমে যাবে সংখ্যাটা। তো এই তাহলে নাম্বার অফ এনকাউন্টার্সটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যদি তোমার ধরো যে 50টা যদি হয়, 50 আর 10, তাহলে আমরা ধরে নিতে পারি যে তাদের মধ্যে যে এনকাউন্টার কতটা হবে আমরা শিওর না, বাট ওই এনকাউন্টারের সংখ্যাটা উইল বি প্রপোর্শনাল টু দেয়ার প্রোডাক্ট, এটা এটা আমরা ধরে নিতে পারি। যে আমাদের 50টা যে হরিণ আছে আর হচ্ছে 10টা যে বাঘ আছে, এই দুইটার গুণফল যেটা, অর্থাৎ যত 500, এই 500 সংখ্যাটার প্রপোর্শনাল হবে। প্রপোর্শনাল কেন হবে? তুমি যদি ধরো হরিণের সংখ্যা যদি তুমি বাড়ায় দাও, যদি ধরো 100টা, 50টার বদলে 100টা হরিণ থাকতো, তাহলে আমি অবভিয়াসলি আশা করতে পারি যে আগে যে পরিমাণ এনকাউন্টার হতো বাঘ আর হরিণের মধ্যে, এখন অবভিয়াসলি তার চেয়ে ডাবল হওয়ার কথা, যেহেতু হরিণের সংখ্যা আমার বেড়ে গেছে। বা যদি হরিণ না বেড়ে যদি বাঘ যদি 20টা থাকতো 10টার পরিবর্তে, তাহলেও আমরা এই একই অ্যাজাম্পশন করতে পারতাম যে ডাবল হয়ে যাবে নাম্বার অফ এনকাউন্টার। তো তুমি কিন্তু দেখো 100 আর 10 হলেও 1000 হয়, বা 50 ইন্টু 20 হলেও 1000 হয়। এই কারণেই আমরা গুণ করে সেই গুণফলের প্রপোর্শনাল বলতেছি। এটা এটা এর মানে এই না যে 1000টা এনকাউন্টারই হবে গ্যারান্টেড, ঠিক আছে? বাট প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট, ঠিক আছে? যত বেশি প্রোডাক্টটা যত বাড়বে, নাম্বার অফ এনকাউন্টারও তত বাড়বে। যদি দুইজনের পপুলেশনই ডাবল হয়, তাহলে আমরা বলতে পারি যে আগের চেয়ে 4 গুণ হওয়া উচিত নাম্বার অফ এনকাউন্টার, যে কটাই হোক। তাহলে আগে আমাদের ছিল 500, তো যদি দুইটাই যদি ডাবল হইতো, অর্থাৎ এটা 100 এটা যদি 220 হইতো, তাহলে তাহলে আমরা পাই হচ্ছে 2000। তাহলে 500 থেকে তো 2000 4 গুণ বেশি, তাই না? আমাদের ইনটিউশনের সাথে মিলে যাচ্ছে। তো এই জন্যই আমরা ধরতেছি যে এই যে তাদের যে আসলে মানে বাড়বে কি কমবে তাদের পপুলেশনটা, অবশ্যই প্রিডেটরের বাড়বে যদি এনকাউন্টার হয়, আর প্রের কমবে। তো সেটা আসলে ডিপেন্ড করতেছে যে এই তাদের প্রোডাক্টের, তাদের যে কারেন্ট যে সংখ্যা পপুলেশন, সেটার প্রোডাক্টের প্রপোর্শনাল হতে হবে। সো এই জন্য আমরা ধরে নিলাম যে কনসিকুয়েন্টলি দ্য কনজাম্পশন অফ প্রে বাই প্রিডেটর্স রেজাল্ট ইন এ ডেথ রেট মাইনাস পি এক্স ওয়াই। ওই যে সমানুপাতিক বা প্রপোর্শনাল হলে দেন আমরা সেটাকে একটা কি করি, একটা কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করি। তো সেই কনস্ট্যান্টটা হচ্ছে পি। আর এটা কেন মাইনাস পি এক্স ওয়াই দিলাম? বিকজ প্রে পপুলেশনটা হচ্ছে কমে যাবে, যেহেতু তার রেট অফ চেঞ্জটা নেগেটিভ হবে এনকাউন্টার হলেই।
সে তো মারা যাবে, ঠিক আছে। তো -p(xy) এটা হচ্ছে তাহলে প্রে পপুলেশনের ক্ষেত্রে ঘটবে। আর তাহলে এই সেম সংখ্যাটাই যে যতটুকু যে পরিমাণ এর কমবে সেই পরিমাণ বাড়বে না, মানে কনস্ট্যান্টটা চেঞ্জ হবে, বাট ওই xy এর প্রপোর্শনালি থাকবে। গ্রোথ রেটটা হবে তখন আমার QXY প্রিডেটর পপুলেশনে, ঠিক আছে। অর্থাৎ XY এর প্রপোর্শনাল ইনটু একটা নাম্বার কিউ, যেটা একটা পজিটিভ সংখ্যা অবভিয়াসলি। তো এটা হচ্ছে তাহলে আমরা অ্যাজুম করে নিতে পারি। এখন তুমি বলতে পারো স্যার এই অ্যাজাম্পশনে অনেক তো মানে ছোটখাটো এদিক সেদিক ফাঁকা থেকে যায়, আমি তো আসলে ম্যালথাসিয়ান মডেল ধরে নিলাম, ম্যালথাসিয়ান মডেল না ধরে লজিস্টিক মডেলও ধরতে পারতাম ইন দ্য অ্যাবসেন্স অফ প্রে অর প্রিডেটর। তুমি এই মডেলকে আসলে অনেকভাবে মডিফাই করতে পারো। আমরা হচ্ছে ওই লটকা ভল্টেরার যেটা প্রেজেন্ট করছিলেন তাদেরটা দেখাচ্ছি, বাট এটাই যে শেষ তা না। তুমি যে কোনো একটা মডেলকে তো আরো মডিফাই করতেই পারো এবং সেটাকে আরো ফাইন টিউনিং করতে পারো। তো এটা তো আমরা আগেও বলছি সিঙ্গেল ভেরিয়েবল মডেলিং এর সময়, বাট আমরা জাস্ট আইডিয়াটা দেখতে চাচ্ছি এখানে, ঠিক আছে, বেসিক যেটা ওনারা রিপ্রেজেন্ট করছিলেন। আচ্ছা, তো তাহলে আমাদের অ্যাকর্ডিং টু দিস অ্যাজাম্পশনস তাহলে আমরা প্রিডেটর প্রে সিস্টেমটাকে আলটিমেটলি এই দুইটা ইকুয়েশন দিয়ে লিখতে পারি কিনা দেখো। যে আমাদের প্রে ইকুয়েশন যেটা প্রে পপুলেশনের রেট অফ চেঞ্জ হবে হচ্ছে AX, এটা তো চলতেই থাকবে ন্যাচারাল যেটা, সাথে যদি কোনো এনকাউন্টার হয় সেই এনকাউন্টারের কারণে এই এতটুকু করে কমে যাবে, ঠিক আছে। আবার উল্টা দিকে প্রিডেটর পপুলেশনের ক্ষেত্রে ন্যাচারালি তারা হচ্ছে ডিকে করতে থাকবে। যদি তাদের এনকাউন্টার না হয় তাহলে তো সে যেহেতু খাবার পাবে না, আর যদি এনকাউন্টার হয় তাহলে এই যে এরকম এই পজিটিভ টার্ম অনুযায়ী তার পপুলেশন বাড়তে থাকবে, ঠিক আছে। সুতরাং এই হচ্ছে আমাদের লটকা ভল্টেরা প্রিডেটর প্রে সিস্টেম, ঠিক আছে, যেখানে অবশ্যই A, B, P, Q এরা হচ্ছে সবাই পজিটিভ কনস্ট্যান্ট, জিনিসটা মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে আমরা এইভাবে লিখছি। কোনো কোনো বইতে এই ইকুয়েশনটা এক্স দিয়ে প্রকাশ করছে প্রিডেটরের ইকুয়েশনটা, আর প্রে ইকুয়েশনটাকে ওয়াই দিয়ে প্রকাশ করছে। এটা কোনো সমস্যা না, তুমি যেভাবে ধরবা সেভাবে লিখতে হবে। তো মনে রাখার সুবিধার জন্য তুমি মানে যেটা দিয়ে লেখুক, শুরুতে প্রিডেটরের ইকুয়েশন লিখুক বা শুরুতে প্রে ইকুয়েশন লিখুক, এটা সহজে আইডেন্টিফাই করার জন্য সেটা হচ্ছে তোমাকে খেয়াল করতে হবে যে এই ডান সাইডের টার্মগুলো, এখানে দেখো ডান সাইডে আমাদের দুই ধরনের টার্ম আছে, একটা হচ্ছে লিনিয়ার টার্ম আর একটা হচ্ছে নন লিনিয়ার টার্ম। যে এটা হচ্ছে নন লিনিয়ার, এটা হচ্ছে নন লিনিয়ার, কারণ এক্স ওয়াই এর গুণফল আছে। আর এগুলো কি, এগুলো হচ্ছে লিনিয়ার টার্ম। সো লিনিয়ার টার্ম গুলো হচ্ছে তাদের ন্যাচারাল গ্রোথ নির্দেশ করে, আর এই নন লিনিয়ার টার্ম যেগুলো সেগুলো হচ্ছে ইন্টারঅ্যাকশন টার্ম বলি আমরা, যে ইন্টারঅ্যাকশন হলে বাড়বে না কমবে। তো যদি আমাদের ইন্টারঅ্যাকশন টার্ম পজিটিভ হয় আর ন্যাচারাল টার্ম যদি নেগেটিভ হয় লিনিয়ার টার্মটা, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে প্রিডেটর, যেহেতু প্রিডেটরটা ন্যাচারালি ইন্টারঅ্যাকশন না হলে কমে যাবে। আর যদি ন্যাচারাল লিনিয়ার টার্ম যেটা সেটা পজিটিভ হয় আর হচ্ছে ইন্টারঅ্যাকশন টার্মটা হচ্ছে নেগেটিভ হয়, তাহলে বোঝা যাবে যে ওইটা হচ্ছে আমাদের প্রে ইকুয়েশন, ঠিক আছে। কারণ আমাদের যখন পরীক্ষায় সিস্টেম দেয়া থাকবে তখন কিন্তু তোমার A, P, B, Q এগুলো দেয়া থাকবে না, তখন দেয়া থাকবে তোমার পার্টিকুলার নাম্বার, A, B, P, Q এগুলোর পরিবর্তে পার্টিকুলার নাম্বার দেয়া থাকবে। তখন হয়তো তুমি কনফিউজড হয়ে যেতে পারো যে কোনটা প্রে ইকুয়েশন কোনটা প্রিডেটর ইকুয়েশন, গুলাই ফেললাম, ঠিক আছে, তাহলে তো হবে না। আচ্ছা, তো এই মোটামুটি এই হচ্ছে আমাদের, তাহলে আমরা সিস্টেমটা ডেভেলপ করলাম। এখন আমরা জানতে চাই যে এইটার সলিউশন তাহলে করলে আসলে ম্যাথমেটিক্যালি সলিউশনটা কেমন আসে। সলিউশন আসে বলতে কি আমরা জানতে চাচ্ছি যে এইটার সলিউশন এক্স অফ টি কি হবে, ওয়াই অফ টি কি হবে, সময়ের সাথে সাথে এই প্রে পপুলেশন আর প্রিডেটর পপুলেশন এরা কি বাড়বে না কমবে না কি হবে, এই জিনিসটা আমরা অ্যানালাইসিস করতে চাই। বা তারা কি তাদের এই যে ক্রিটিক্যাল পয়েন্ট থাকবে এই সিস্টেমের, সেগুলো কি স্টেবল হবে না আনস্টেবল হবে, এই জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করব। তো এখানে দেখো আমি ইন জেনারেল হচ্ছে নেচার অফ দ্য সলিউশনটা আলোচনা করছি। মোটামুটি যে কোনো প্রিডেটর প্রে সিস্টেমেরই সলিউশনের মানে ফর্মটা এরকম হবে, ঠিক আছে। ইন জেনারেল তুমি এখানে হচ্ছে এটা হচ্ছে ধরো একটা রিয়েল কেস, মানে সত্যিকার অর্থেই একটা বনের মধ্যে, এটা আসলে এগুলো কিন্তু এক্সপেরিমেন্টালিও ইয়া করা হয়েছে, মানে সমীক্ষা করা হয়েছে যে আসলেই এই ঘটনাগুলো ঘটে কিনা, ঠিক আছে। তুমি এটা এটা একটা রিয়েল কেস দেওয়া হয়েছে, যেমন ধরো কোন একটা বনের মধ্যে যে দেখা যাচ্ছে যে প্রে এবং প্রিডেটরের সিচুয়েশনটা পপুলেশনটা কিভাবে সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। এখানে জিনিসটা খেয়াল করো, যখন আমাদের এই প্রেটা বেড়ে যাবে, প্রের সংখ্যা এই বরাবর তো হচ্ছে আমার পপুলেশন, তাই না। প্রে পপুলেশনটা যখন বেড়ে যাবে তখন অবভিয়াসলি কি হবে, যেহেতু বেশি সংখ্যক হরিণ আছে অ্যাভেলেবল, তখন প্রিডেটর যারা তার মানে কি খাবার আছে অনেক, সুতরাং তারা বেশি বেশি শিকার করবে। সো আলটিমেটলি তাদেরও একটা গ্রোথ তৈরি হবে, মানে তাদের পপুলেশনটাও বাড়া শুরু করবে। দেখো এই যে এই জায়গাতে হচ্ছে আমাদের রিলেটিভ একটা ম্যাক্সিমাম আছে
প্রে পপুলেশনে, তার মানে এখানে প্রে পপুলেশনটা অনেক বেড়ে গেছে। তো যার কারণে কি হয়েছে, এই যে এইখানে একটা ইনফ্লেকশন পয়েন্ট আছে অ্যাকচুয়ালি, যে খুব তাড়াতাড়ি বাড়া শুরু করছে প্রিডেটর পপুলেশনটা, ঠিক আছে। এই কারণে যেহেতু সে বেশি বেশি এখন শিকার করতে পারতেছে, তো আবার এই বেশি বেশি শিকার যখনই শুরু করছে তখনই প্রে পপুলেশনটা আবার ডিক্লাইন হওয়া শুরু করছে, ঠিক আছে, এবং কমা শুরু করছে। আর প্রিডেটর যেহেতু সে বেশি বেশি শিকার করতে পারতেছে, সে বাড়তেছে, ঠিক আছে। এবং বাড়তে বাড়তে একটা পিকে যাওয়ার পরে প্রে পপুলেশনটা যথেষ্ট কমে গেছে, যেহেতু অনেক শিকার হয়েছে। তো যথেষ্ট কমে যাওয়ার কারণে এরপরে আবার এই প্রে যেহেতু পাওয়া যাচ্ছে না, খাবারের সংকট, তখন আবার প্রিডেটরের সংখ্যা আবার কমা শুরু করছে, বাঘের সংখ্যা তখন আবার কমতে থাকবে, ঠিক আছে। এবং তখন যেহেতু বাঘের সংখ্যা কমবে, তাহলে শিকারের পরিমাণ কমে যাবে, তখন আবার হরিণের সংখ্যা আস্তে আস্তে বাড়া শুরু করবে। তো এরকম দেখো, এই যে এটা একটা রিয়েল সিনারিও, যে এরকম হরিণ একবার বাড়তেছে, আবার বাঘ কমতেছে, আবার বাঘ বাড়তেছে, আবার কমতেছে, অনেকটা একটা অসিলেশনের মতো, ঠিক আছে। এবং মোটামুটি পিরিয়ডিক, এটা যখন এটার একটা ম্যাক্সিমামের পরেই আবার এটার আর একটা ম্যাক্সিমাম আসে, আবার এটা ম্যাক্সিমাম হলেই এটার একটা মিনিমাম আসে, আবার দেন আবার এটার একটা মিনিমাম আসে। তো বুঝতেই পারতেছো এই জিনিসগুলো আসলে রিয়েল লাইফে এইভাবেই ঘটে। তো এখন আমরা এই যে কোনো একটা সিস্টেমকে, যেটা দিয়ে আমরা মডেল করলাম, এই ধরনের একটা সিস্টেম দিয়ে তুমি যদি হচ্ছে সেটাকে লিনিয়ারাইজড করে দেন সলভ করো, আমরা বলছিলাম যে নন লিনিয়ার সিস্টেমের অ্যানালাইটিক সলিউশন ইজ ভেরি ডিফিকাল্ট। তুমি আইদার হচ্ছে সেটাকে লিনিয়ারাইজড ভার্সন, আমি এর আগের যে লেকচার সেটাতে বলছি যে কিভাবে লিনিয়ারাইজ করতে হয় একটা নন লিনিয়ার সিস্টেমকে, এই লিনিয়ারাইজড ভার্সনের সলিউশন বের করতে হবে। লিনিয়ার সিস্টেমের সলিউশন এর আগে দেখাইছি কিভাবে করতে হয়, 3/3ও দেখাইছি, 2/2 এটা তোমরা তো পারবাই। সো লিনিয়ারাইজ ভার্সন যেটা, সেটার সলিউশন বের করে দেন সলিউশন গুলোকে প্লট করতে হবে এক্স টি ওয়াই টিকে টাইমের এগেইনস্টে। অথবা আরেকটা সিস্টেম আছে যে নন লিনিয়ার সিস্টেমকে নিউমেরিক্যালি সলভ করতে হবে। সো নিউমেরিক্যাল সলিউশন এটা আমার পার্ট না, নিউমেরিক্যাল সলিউশন তোমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিসে পড়ার কথা, হয়তো থার্ড ইয়ারে এখনো ওডি সলভিং পড়ো নাই, নেক্সট ইয়ারে পড়ার কথা। তো যাই হোক, তো কথা হচ্ছে তুমি যদি লিনিয়ারাইজড ভার্সন যেটা, সেটার সলিউশন বের করে প্লট করো টাইমের এগেইনস্টে, তো এই যে এটা হচ্ছে প্রে, মানে হচ্ছে এক্স অফ টি, ঠিক আছে, এক্স অফ টি পপুলেশন যেটা, এক্স অফ টি এর গ্রাফ এটা, আর এটা হচ্ছে ওয়াই অফ টি এর গ্রাফ, ঠিক আছে। তো দেখা যাচ্ছে এখানে দেখো যে আসলে এখানেও কিন্তু এই সিমিলার এই রিয়েল লাইফ সিচুয়েশনের মতোই ঘটনাটা ঘটতেছে, বাট এখানে ওরকম আপ ডাউন নাই, একই মানে ইগুলো একই, কি বলে এটাকে, অ্যামপ্লিটিউড গুলো সেম, যেহেতু আমরা এক্সাক্ট নন লিনিয়ার সিস্টেমটার ইয়া করি নাই, সলিউশনটা আসলে এখানে দেখাইনি, আমরা দেখাচ্ছি হচ্ছে তার লিনিয়ারাইজড ভার্সনের সলিউশনটা, ঠিক আছে। তো যাই হোক, তার মানে আমরা বলতে পারি যে আমাদের ম্যাথমেটিক্যাল মডেলটা এটা আসলে অনেকটাই মানে কি বলবো, নির্ভরযোগ্য রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটাকে এখন স্ট্যাবিলিটি অ্যানালাইসিস আমরা কিভাবে করব, যে এই যে আমরা যে সিস্টেমটা লিখছিলাম ইন জেনারেল, এই যে সিস্টেমটা, এটার স্ট্যাবিলিটি অ্যানালাইসিস করতে গেলে ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হবে। ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য হচ্ছে এই যে রাইট হ্যান্ড সাইড ফাংশন গুলোকে 0 সেট করে দেন আমরা সলভ করে ক্রিটিক্যাল পয়েন্ট গুলো বের করি, এর আগেও বলছি। তো তুমি যদি এখানে ক্রিটিক্যাল পয়েন্ট বের করো, তাহলে এই দুইটা সিস্টেমকে একত্রে সলভ করো, অর্থাৎ এক্স মাইনাস পি এক্স ওয়াই সমান সমান 0 ধরে, আরেকটা হচ্ছে মাইনাস বি ওয়াই প্লাস কিউ এক্স ওয়াই সমান সমান 0, এই সিস্টেমটা, এটা একটা 2/2 সিস্টেম ফর এক্স এন্ড ওয়াই। এটাকে যদি এক্স ওয়াই এর জন্য সলভ করো, তাহলে আলটিমেটলি এই দুইটা ক্রিটিক্যাল পয়েন্ট পাবা, একটা হচ্ছে 0 0, আর একটা হচ্ছে বি বাই কিউ কমা এ বাই পি। এক্স এর ভ্যালু বি বাই কিউ আর ওয়াই এর ভ্যালু এ বাই পি হলে দেখবা যে ওই সিস্টেমটা সলভ করে, এবং 0 0 হলেও সলভ করে, ঠিক আছে। তো আমরা যদি হচ্ছে আমাদের আগের এই লিনিয়ারাইজড মানে ভার্সনের যেই আমরা স্ট্যাবিলিটি অ্যানালাইসিস দেখছিলাম, নন লিনিয়ার সিস্টেমকে কিভাবে লিনিয়ারাইজ করে দেন লিনিয়ার সিস্টেম থেকে হচ্ছে স্ট্যাবিলিটি অ্যানালাইসিস করতে হয়, সেটা যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে দেখবা যে এই 0 0 পয়েন্টটা হবে একটা আনস্টেবল স্যাডেল পয়েন্ট, মানে হচ্ছে ওই পয়েন্ট থেকে কি আনস্টেবল, যেহেতু সলিউশন গুলো সব ওই পয়েন্টের দিকে আসবে না, ওখান থেকে মানে ওটার কাছাকাছি এসে তারপরে দূরে সরে যাবে, ঠিক আছে। আর এই বাকি যে পয়েন্টটা আছে সেটা হবে একটা স্টেবল সেন্টার, এবং স্টেবল সেন্টার মানে হচ্ছে আমরা যদি ফেস প্লেনটা আঁকি, তাহলে দেখবো যে এই যে আমাদের বি বাই কিউ এ বাই পি, এটা তো একটা ফার্স্ট কোয়াড্রেন্টের একটা পয়েন্ট। কেউ কি বলতে পারবা যে এই পয়েন্টটা যে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে তুমি কিভাবে বুঝবা? এই পয়েন্টটা যে ফার্স্ট কোয়াড্রেন্ট আমাদের 2 ডাইমেনশনাল প্লেনে ফার্স্ট কোয়াড্রেন্ট, এই সবগুলি কনস্ট্যান্ট পজিটিভ। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের জি এ স্যার, বি পি পজিটিভ। কিউ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এ বি পি কিউ এরা চারটাই হচ্ছে পজিটিভ নাম্বার, সুতরাং এই কম্পোনেন্ট দুইটাই পজিটিভ, তার মানে আমাদের এই ফার্স্ট কোয়াড্রেন্টের কোথাও থাকবে। তো এখানে একটা পার্টিকুলার
সিস্টেমের জন্য আঁকা হয়েছে ফেস প্লেনটা। এই যে পার্টিকুলার সিস্টেমটা হচ্ছে এক্স প্রাইম সমান সমান এই যে এখানে দেওয়া আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এডওয়ার্ডের বইয়ের এক্সাম্পল 1 বোধহয়। ঠিক আছে, তো এক্সাম্পল 1 2 দুইটাই তোমরা দেখবা এডওয়ার্ডস এর বই থেকে, আশা করি বুঝতে অসুবিধা হবে না। তো এখান থেকে এই যে এই সিস্টেমটা থেকে তুমি যদি ক্রিটিক্যাল পয়েন্ট বের করো তাহলে দেখবে একটা আসবে 0 0, এই যে আমরা বলছিলাম 0 0 একটা আসবে, আর একটা আসবে 75,50। ঠিক আছে, তো এই 75,50 এই পয়েন্টটা হচ্ছে এখানে। এখন তুমি যদি ফেস প্লেন তো আমরা বলছিলাম যে ফেস প্লেনে আমরা হচ্ছে এক্স ভার্সেস ওয়াই, অর্থাৎ এক্স টি ভার্সেস ওয়াই টি এর প্লট করি, মানে টি টি অ্যাক্সিসটা আর আঁকি না, তখন হচ্ছে এই বরাবর এক্স আর এই বরাবর ওয়াই দেখাই, অর্থাৎ প্যারামেট্রিক প্লটের মতো। এক্স টি সমান সমান কস টি, ওয়াই টি সমান সমান সাইন টি হলে তখন আমরা টি যদি না আঁকি, এক্স এদিকে আর ওয়াই এদিকে দিতে, তখন কি পাই? একটা সার্কেল পাই। এক্স টি সমান সমান কস টি আর ওয়াই টি সমান সমান যদি সাইন টি হয়, তোমরা তো সার্কেলের জানার কথা, প্যারামেট্রিক ইকুয়েশন। ঠিক আছে, তো সুতরাং এইখানে আমরা হচ্ছে এই বরাবর এক্স এই বরাবর ওয়াই দিলে তখন আমাদের এইরকম একটা আসবে। দেখো এই ফেস প্লেন থেকেও কিন্তু আসলে জিনিসটা বোঝা যায় যে এই যে তীর চিহ্ন দেওয়া আছে, তীর চিহ্নগুলো দেওয়ার মানে হচ্ছে সময় বাড়ার সাথে সাথে গ্রাফটা এইভাবে অরবিট করতেছে ওই পয়েন্টটাকে। অর্থাৎ এখানে দেখো আমাদের তো ইনিশিয়াল কন্ডিশন একটা অবশ্যই দেয়া থাকবে। তুমি যে কোনো একটা বনের দুইটা পপুলেশন, ধরো বাঘ আর হরিণের পপুলেশনের মধ্যে তুমি যখন মডেলটা অ্যাপ্লাই করতে যাবে, অবশ্যই ইনিশিয়ালি তো তোমার কিছু পরিমাণ বাঘ থাকতে হবে এবং কিছু পরিমাণ হরিণ থাকতে হবে, তাই না? কোনো একটা 0 হলে তো আর সম্ভব না, হরিণ তো আর আকাশ থেকে পড়বে না, তা বা বাঘও আকাশ থেকে পড়বে না। সো আলটিমেটলি অ্যাটলিস্ট একটা বাঘ একটা হরিণ তো থাকা লাগবে। আচ্ছা, তো নন জিরো কোনো একটা, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এক্স অফ জিরো এটাও কোনো একটা নন পজিটিভ একটা ভ্যালু হওয়া লাগবে, সামথিং পজিটিভ সামথিং। আর ওয়াই অফ জিরো যেটা, সেটাও পজিটিভ কোনো একটা ভ্যালু হওয়া লাগবে। ঠিক আছে, নেগেটিভ তো আসলে আমাদের ম্যাথমেটিক্যালি হতে পারে নেগেটিভ, বাট রিয়েল লাইফে তো আর নেগেটিভ বাগ থাকা সম্ভব না, তাই না? সুতরাং এক্স অফ জিরো ওয়াই অফ জিরো এই দুটা পজিটিভ কোনো একটা সংখ্যা থাকবে, তার মানে এই ইনিশিয়াল কন্ডিশনটা সলিউশনের সেটা এই ফার্স্ট কোয়াড্রেন্টেরই কোনো এক জায়গা থেকে শুরু হবে। যেহেতু ইনিশিয়াল কন্ডিশন আমার দুইটাই পজিটিভ, এক্স ওয়াই দুইটাই পজিটিভ, তো ধরো ইনিশিয়াল কন্ডিশনটা যদি তোমার এখানে থাকে, এই জায়গাতে থাকে ফর এক্সাম্পল, তাহলে কি হবে দেখো, সলিউশনটা এখান থেকে স্টার্ট হয়ে সময় বাড়ার সাথে সাথে এই বরাবর যেতে যেতে এইভাবে ঘুরে ঘুরে আবার হচ্ছে সময় বাড়ার সাথে আবার এখানে আসবে। এবং এই যে যে সিস্টেমটা তুমি যে সিস্টেমটা দিয়ে মডেল করতেছো, সেই সিস্টেমের যে ক্রিটিক্যাল পয়েন্টটা যদি তোমার 75/50 হয়, তাহলে এই কার্ভটা সলিউশনটা সবসময় এই এই যে যে পয়েন্টটা, সেই পয়েন্টটার আশেপাশে এইভাবে ঘুরতে থাকবে সময় বাড়ার সাথে সাথে। ঠিক আছে, একটা পার্টিকুলার পিরিয়ড পর পর এখানে ঘুরতে থাকবে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি দিচ্ছে। তো এটার মানেটা কি আসলে? এটার মানেটা হচ্ছে এই বরাবর আমার চিন্তা করো এক্স, এই বরাবর হচ্ছে ওয়াই। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স অফ জিরো ওয়াই অফ জিরো হচ্ছে এই জায়গাটাতে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্স অফ জিরো ওয়াই অফ জিরো সময়ের শুরুতে এখানে আছে। দেন যতই সময় বাড়তেছে দেখা যাচ্ছে যে এক্স কমে যাচ্ছে, এক্স এই যে সরি এক্স বেড়ে যাচ্ছে, ওয়াই কমে যাচ্ছে। ঠিক আছে, ওয়াই এদিকে নিচের দিকে যাওয়া মানে কি? ওয়াই কমে যাওয়া। আর ডান দিকে যাওয়া মানে হচ্ছে এক্স বেড়ে যাওয়া। তার মানে আমার প্রে পপুলেশন বাড়তেছে আর প্রিডেটর পপুলেশন কমতেছে। তো এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরে যখনই প্রে পপুলেশন ওই যে আগের বার বললাম যে অনেক বেড়ে যাবে, তখন আবার বেশি সংখ্যক শিকার শুরু হবে। তো যার কারণে আবার একটু পরে দেখা যাচ্ছে যে এই প্রে আর প্রিডেটর দুইটাই বাড়তেছে। এবং একটু পরে এরপরে আবার এই যে দেখো এখন এখানে ঘুরে গেছে যে প্রে পপুলেশন সেটা কমা শুরু করছে, সময় কিন্তু এখনো বাড়তেছেই। সময় টি ডিরেকশন, টিটা তো আর আমরা এখানে দেখাই নাই, টি কিন্তু ইনক্রিজিং। সো এক্স কমতেছে এখন, বাট ওয়াই কিন্তু উপরের দিকেই উঠতেছে, যে উপরের দিকেই উঠতেছে, এদিকে তো উপরে, তাই না? সো ওয়াই বাড়তেছে, এক্স কমতেছে। তারপরে আবার এক্স ওয়াই কমা শুরু করছে আস্তে আস্তে, এক্সও কমতেছে, বাট একটা সার্টেন টাইম পরে আবার এই ইনিশিয়াল কন্ডিশনে ফিরে আসছে। তো অর্থাৎ ওই যে অসিলেশন যে জিনিসটা, ওটা ওখানে আমরা হচ্ছে আলাদা আলাদা এক্স আর ওয়াই একে দেখছি টি এর এগেনস্টে, এখানে আমরা হচ্ছে ফেস প্লেন থেকে দেখলাম, ফেস প্লেন থেকে জিনিসটা বোঝার চেষ্টা করলাম যে আসলে এই সার্কেল দিয়ে, এই সার্কেল তো না, মানে অনেকটা সার্কুলার শেপ দিয়ে আসলে কি হচ্ছে ঘটনাটা। ঠিক আছে, এবং দেখা যাবে যে আসলেই এরকম একটা মানে পয়েন্টের আশেপাশেই এই সলিউশনটা সবসময় ঘুরবে, একটা সার্টেন সংখ্যা, এভারেজ নাম্বার বলতে পারো, যে তুমি অ্যানালাইসিস করে বলে দিতে পারবা যে হ্যাঁ এই বনে যদি আদার কোনো ইফেক্ট না পড়ে, ঠিক আছে, ওই এনভায়রনমেন্টে যদি আদার কোনো ইফেক্ট, অর্থাৎ ধরো মানুষ গিয়ে যদি শিকার শুরু না করে, বা যদি অন্য কোনো পপুলেশনের সাথে ইন্টারাকশন না হয়, বা যদি ধরো খাবার টাবার, মানে হরিণের তো আবার ঘাস খাইতে হয়, তাই না? তো ঘাসের যদি কোনো অভাব না হয়, মানে আদারওয়াইজ অন্য কোনো এক্সটার্নাল
ইফেক্ট না থাকলে তাহলে এরকম যে ওই মডেলের যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ক্রিটিক্যাল পয়েন্ট সেটার আশেপাশেই তাদের নাম্বারটা অর্থাৎ বাঘ এবং হরিণের নাম্বারটা ঘোরাফেরা করবে। তো যদি না করে তাহলে তুমি বুঝতে পারবে যে সেখানে তাহলে এক্সটার্নাল কোনো ইফেক্ট পড়তেছে, যে আইদার সেখানে অন্য কোনো স্পিসিস কোনো সমস্যা তৈরি করতেছে বা কোনো ন্যাচারাল কোনো প্রবলেম বা ম্যানমেড কোনো প্রবলেম তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এই জন্য আসলে এই জিনিসগুলো এখান থেকেও তোমরা বুঝতে পারো যে আসলে দুনিয়াতে সবকিছুই কানেক্টেড। মানে আমরা অনেক সময় মনে করি যে মানে একটা জিনিস আমরা মেরে ফেলি তো সমস্যা কি, এই যে অনেকে করোনার কারণে বলতেছে বাদুর বাদুর সব মেরে ফেলতে, যে বাদুর সব মেরে ফেলে তো হয়, তাহলে তো দুনিয়াতে বাদুর থেকে এত ভাইরাস তৈরি হয়, বাদুর মেরে ফেললে অসুবিধা কি? তো এটা আসলে পুরোপুরি সাইন্টিফিক কথা না। ঠিক আছে, সবকিছুই আসলে কানেক্টেড। এবং যারা বাটারফ্লাই ইফেক্টের নাম শুনছো, বাটারফ্লাই ইফেক্ট মুভিও আছে হলিউডে, চাইলে দেখতে পারো। তো বাটারফ্লাই ইফেক্ট সম্পর্কে যদি জানো তাহলে এই জিনিসটা আরো ভালো বুঝতে পারবা, যে কিভাবে একটা সিম্পল জিনিস অনেক বিশাল একটা ক্যাওস বা একটা ইফেক্ট তৈরি করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এখন নতুন এটা হচ্ছে আমাদের প্রিডেটর প্রে মডেল সম্পর্কিত অ্যানালাইসিস বা স্টাডি গেল। তোমরা অবশ্যই এক্সাম্পল গুলো বই থেকে দেখবা এবং কারো যদি সমস্যা হয় আমাকে জানাবা। তো নেক্সট যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে কম্পিটিশন মডেল। অর্থাৎ সবসময় যে প্রিডেটর আর প্রেই থাকে বনে তা তো না, কম্পিটিটরও থাকে। যেমন এখন এই যে ধরো সিংহ আর হচ্ছে চিতাবাঘ, দুইজনই তো হরিণ খায়, তাই না? তো দুইজনের মধ্যে তো তাহলে একই ফুড সোর্স নিয়ে কম্পিটিশন হবে। তো এই দুইজনের মধ্যে তাহলে ইন্টারেকশনটা এই দুইটা পপুলেশনের ক্ষেত্রে কেমন হবে ম্যাথমেটিক্যালি, এখন আমরা সেটা মডেল করার চেষ্টা করব। তো এরা হচ্ছে কম্পিটিটর। তো এখন আমরা দেখি যে এখানে কম্পিটিশন মডেলের ক্ষেত্রে তাহলে আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি ইকুয়েশন গুলো ডিরাইভ করতে পারি বা ডিজাইন করতে পারি। তো এখানেও চিন্তা করো, আমরা এখানে ধরে নিচ্ছি এখানে আমাদের অ্যাজাম্পশন গুলো হচ্ছে যে এক্সটি আর ওয়াইটি এরা হচ্ছে ওই দুইটা কম্পিটিং স্পিসিসের পপুলেশন। সে দুইটা কম্পিটিটিং স্পিসিস যে কোনো কিছু হতে পারে, সিংহ হতে পারে, চিতাবাঘ সিংহ আর চিতাবাঘ হতে পারে, বা নেকড়ে আর শিয়ালও হতে পারে, হোয়াটএভার। তো এখন অ্যাজাম্পশন হচ্ছে যে যে কোনো একটা স্পিসিস যদি না থাকে ওই ইয়াতে, এখানে দেখো আমরা কিন্তু এই দুইটা পপুলেশন একজন আর একজনকে খায় না, ওখানে তারা দুইজনই একটা থার্ড একটা ফুড সোর্স নিয়ে কম্পিটিশনে আছে। থার্ড একটা ফুড সোর্স যেটা দুইজনেরই কমন ফুড সোর্স, সেটা নিয়ে তারা কম্পিটিশন করতেছে। সুতরাং এখানে ফুড সোর্সের ব্যাপারটা কিন্তু তোমাকে কনসিডার করতে হবে, যে ওই এনভায়রনমেন্টে একটা সার্টেন একটা ফুড আছে যেটা নিয়ে ওই দুইটা পপুলেশন কম্পিট করতেছে। তো তাহলে ওই ফুড সোর্সের ব্যাপারটা যেহেতু আসতেছে, সুতরাং এই ক্ষেত্রে আমরা ম্যালথাসিয়ান মডেলটা অ্যাপ্লাই করতে পারবো না একজনের অনুপস্থিতি আর একজনের ক্ষেত্রে। কারণ ম্যালথাসিয়ান মডেলে তো ফুড সোর্সের কোনো ব্যাপার নাই, আমাদের ফুড সোর্সের লিমিটেশনের ব্যাপারটা বা এনভায়রনমেন্টে রিসোর্সের যে লিমিটেশন, এই ব্যাপারটা ছিল হচ্ছে লজিস্টিক মডেলের ক্ষেত্রে। যে লজিস্টিক মডেলের ক্ষেত্রে এনভায়রনমেন্ট সর্বোচ্চ একটা সার্টেন পরিমাণ অ্যামাউন্ট পপুলেশন ক্যারি করতে পারে, আমরা ক্যারিং ক্যাপাসিটি বলছিলাম এটাকে। তো কারণ ওই ফুড সোর্স তো লিমিটেড, সো এই জন্য যেহেতু এখানে ফুড সোর্সের ব্যাপারটা রিলেটেড, সো এখানে আমরা ধরে নিব যদি যে কোনো একটা স্পিসিস না থাকতো, ধরো শুধু বাঘ আছে বা শুধু সিংহ আছে, চিতাবাঘ নাই, তাহলে সেক্ষেত্রে সিংহ ওই ফুড সোর্স খেয়ে খেয়ে, যেহেতু আর তার কারোর সাথে কম্পিটিশন করতে হচ্ছে না, সে ওই ফুড সোর্স যেই পরিমাণ আছে সেইটা অনুযায়ী তার সংখ্যা বাড়তে থাকতো। দ্যাট মিনস তার পপুলেশনটা একটা লজিস্টিক মডেল অনুযায়ী বাড়তে থাকতো। ঠিক আছে, এবং লজিস্টিক মডেলের ডেফিনেশন অনুযায়ী এটা হচ্ছে সেটার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যে a1x মাইনাস b1x স্কোয়ার। একইভাবে যদি হচ্ছে আমার শুধু এক্সট্রা না থাকে শুধু ওয়াইটা থাকতো, তাহলে সেক্ষেত্রে ওয়াইটাও ওই ফুড সোর্সটা সে একাই কনজিউম করতো, এবং একাই কনজিউম করার কারণে তার গ্রোথটাও তাহলে লজিস্টিক মডেল অনুযায়ী হতো, যদি হচ্ছে যে কোনো একজন অনুপস্থিত থাকে, একটাই থাকে শুধু। এবং অবভিয়াসলি এখানে a1 b1 a2 b2 এরা সবাই হচ্ছে পজিটিভ কনস্ট্যান্ট লজিস্টিক মডেলের কন্ডিশন অনুযায়ী। ঠিক আছে, তো নেক্সট অ্যাজাম্পশন হচ্ছে এখন দুইজন একসাথে থাকলে কি হবে। দুইজন যদি হচ্ছে একসাথে থাকে, তখন আমরা যখন দুইজনের যদি দুইটা পপুলেশনই একসাথে থাকে তখন কি হবে, তাদের মধ্যে কম্পিটিশন হবে। এবং কম্পিটিশন হওয়ার কারণে এখানেও আমরা ধরে নিতে পারি যে এই যে তাদের মধ্যে যে এনকাউন্টার গুলো হবে, এনকাউন্টার হলেই তো মানে দুজনের সংখ্যাই কমবে এই ক্ষেত্রে, তাই না? কারণ এখানে তো আসলে কেউ কাউকে মানে দুজন দুজনকে মারবে কিন্তু কেউ কাউকে হেল্প করবে না বাড়তে, তাই না? এনকাউন্টার হলে দুজনেরই পপুলেশন কমবে।
এবং দেখা গেল যে একটা হরিণ নিয়ে দুজন মারামারি লাগাইলো, তাহলে দুজনই আইদার যে কোনো একজন পাবে বা দুজনই মানে কম পরিমাণ পাবে, ঠিক আছে? অর্থাৎ যেই পরিমাণটা তারা একা থাকলে পাইতো সেই পুরো অ্যাক্সেসটা তো তারা পাচ্ছে না। তো তাদের এই এনকাউন্টারের কারণে তাদের দুজনের পপুলেশনই কমতে থাকবে। তো এই জন্য এই ক্ষেত্রে আমরা ওই যে আগের মতোই তাদের প্রোডাক্টের প্রপোর্শনাল ধরবো, এবং সেই কারণে দুইটার পপুলেশনে যেহেতু কমবে, কারণ এনকাউন্টার কারোর জন্যই পজিটিভ হবে না আসলে, সুতরাং এই কম্পিটিশনের কারণে প্রত্যেকটা পপুলেশনেই একটা করে নেগেটিভ টার্ম যুক্ত হবে, যে মাইনাস, এটা হচ্ছে -C1xy যুক্ত করছি দেখো, আর এই ইকুয়েশনটার ক্ষেত্রে -C2xy যুক্ত করছি। তো এই দুইটাই অর্থাৎ কমে যাবে, রেট অফ চেঞ্জটা কমে যাবে এনকাউন্টার অনুযায়ী। তো সেটাকে তুমি চাইলে এখন এই পুরো জিনিসটা থেকে এক্স কমন নিয়ে এভাবেও লিখতে পারো, এখান থেকে ওয়াই কমন নিয়ে এভাবে লিখতে পারো, একই কথা। তো এখানে অবশ্যই A1 B2 A2 B1 B2 C1 C2 এগুলো সবই পজিটিভ কনস্ট্যান্ট। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে আমাদের লটকা ভল্টেরা কম্পিটিশন মডেলের জেনারেল ফর্ম, ঠিক আছে? তো এখন আমরা দেখি যে এটাকে তাহলে আমরা কিভাবে এই ক্ষেত্রে সলিউশন গুলো কেমন আসবে, এক্ষেত্রেও কি এরকম অসিলেশন হবে নাকি আসলে ঘটনা কি হবে। তো আসলে সারপ্রাইজিংলি বলবো নাকি এটাই ন্যাচারাল যে কম্পিটিশন সিস্টেমের ক্ষেত্রে যে দুইটা স্পেসিসই মানে দুই ধরনের ঘটনাই ঘটতে পারে, যে দুইটা স্পেসিসই তোমার সহাবস্থান করবে, অর্থাৎ তাদের সংখ্যা বাড়বে কমবে, বাট তারা হচ্ছে আলটিমেটলি একটা সার্টেন ইকুইলিব্রিয়াম সলিউশনের দিকে যাবে, অর্থাৎ এক্স অফ টি এবং ওয়াই অফ টি দুইজনই একটা সার্টেন পয়েন্টের দিকে যাবে, এবং ওই নাম্বারে গিয়ে তারা হচ্ছে স্টিডিলি ওই আশেপাশেই থাকবে ওইটার, অর্থাৎ কোনো পপুলেশনই খুব একটা কমবেও না বাড়বেও না, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম সলিউশনের যে কনসেপ্টটা আর কি, ম্যাথমেটিক্যালি যদি আমরা অ্যানালাইসিস করি। আর আরেকটা আর বাকি তিনটা কেস হতে পারে যে দুইটা পপুলেশনের একটা, যে কোনো একটা এক্সটিংক্ট হয়ে যাবে কম্পিটিশনের বেলায়, ঠিক আছে? অর্থাৎ এই কম্পিটিশনে যে দুর্বল, যে হচ্ছে ইনিশিয়ালি অ্যাডভান্টেজটা পাবে না, সেই পপুলেশনটা আলটিমেটলি এক্সটিংক্ট হয়ে যাবে, সে আর ওই অন্যজনের সাথে কম্পিটিশন করে পারবে না, ঠিক আছে? তো ম্যাথমেটিক্যালি এটাও আমরা দেখতে পাবো সলিউশন থেকে। দেখো এই যে এখানে স্ট্যাবিলিটি ক্রাইটেরিয়া দেয়া আছে, স্ট্যাবিলিটি ক্রাইটেরিয়া, এটার প্রমাণটা আমি এখানে দিচ্ছি না, জাস্ট হচ্ছে তোমরা ইউজ করার জন্য পরীক্ষায় এটা প্রমাণ করা আছে, আমরা জাস্ট থিওরেমটা অ্যাপ্লাই করব। তো তুমি যদি হচ্ছে এই সিস্টেমটাকে সলভ করো, মানে ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য, যে কয়টা ক্রিটিক্যাল পয়েন্ট আসে, ক্রিটিক্যাল পয়েন্ট বের করা শিখাইছি, তাহলে যে এই অংশটা সমান 0 আর এই অংশটা সমান 0 ধরে সলভ করলে দেখবা 4টা ক্রিটিক্যাল পয়েন্ট পাবা। একটা হচ্ছে ওখানে 3টা দেওয়া আছে, আমি ওখানেই চলে যাই, আচ্ছা এখানেই আছে 0 0, আর একটা হচ্ছে A1/B1, 0, আর একটা হচ্ছে 0, A2/B2, আর একটা হচ্ছে XEY। XEY দিয়ে আসলে কি বোঝাচ্ছি সেটা আসলে হচ্ছে মানে কম্পিউটেশন করে এখান থেকে বের করবা, মানে ওই দুইটাই পজিটিভ দুইটা নাম্বার আসবে, ঠিক আছে? এখান থেকে সলভ করলেই তুমি দেখো এটাকে 0 ধরলে আইদার x = 0 আসে অথবা এই টার্মটা 0 আসে, যেহেতু x আর এটা একটা প্রোডাক্ট। তো x = 0 ধরলে দেন x = 0 যদি এই ইকুয়েশনে বসায় দাও, তাহলে দেখবা যে y এর দুইটা ভ্যালু পাবা, একটা y = আইদার 0 অথবা এই টার্মটা তো ভ্যানিশ, x যেহেতু অলরেডি 0 ধরে আসছি, অথবা এইটুকু 0, তার মানে হচ্ছে 0 আর হচ্ছে 0 পাবা একটা, আরেকটা হচ্ছে 0 আর একটা হচ্ছে A2/B2 পাবা, ঠিক আছে? এইটুকু 0 থেকে। আবার যদি এই ইকুয়েশনটা 0 ধরো, তাহলে y = 0 অথবা এই পুরো ফ্যাক্টরটা 0। তো সেখান থেকে y = 0 হলে এটা আবার এখানে বসালে দেন x = 0 আসবে, আরেকটা আসবে হচ্ছে 0 A1/B1 আর এখানে 0, ঠিক আছে? তো তাহলে এটা আর এটা তো সেম, তাহলে একটা দুইটা তিনটা হলো। আরেকটা হচ্ছে যে এই যে পার্টটাকে 0 ধরে দেন সেখান থেকে তুমি x মানে তাহলে আমরা কি পাই, B1x - C1y = A1, এটা একটা ইকুয়েশন আসবে। আর অথবা এটাও তো 0 হতে পারে, এই ফ্যাক্টরটাকে 0 ধরলে আসে A2x মাইনাস সরি আমি বোধহয় একটু B2x হবে, B2x - C2y = A2, এটা আরেকটা ইকুয়েশন পাবা। এই সাইমালটেনিয়াস যে সিস্টেমটা, এটাকে সলভ করলে তুমি এক্স ওয়াই এর যে দুইটা ভ্যালু পাবা, সেই দুটাকে আমি এখানে XE আর YE নাম দিছি, ঠিক আছে? এই যে XE আর YE বলতে ওই দুইটা পজিটিভ ভ্যালুই বোঝাচ্ছি। তো তোমরা এটাকে সলভ করলে পজিটিভ ভ্যালু পাবা, ওটা নিজেরা বের করতে পারবা। এখন আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে যে থিওরেম সেটা বলতেছে, যদি আমাদের এই যে C1 C2 B1 B2 যে কোএফিসিয়েন্ট গুলো, এই C1 C2 এর গুণফল যদি B1 B2 এর গুণফলের চেয়ে ছোট হয়, ঠিক আছে? এখানে আমরা একটু দেখে আসি,
এই যে A1 B1 C1 A2 B2 C2 যে ছিল, C1 C2 বলতে আসলে কি বোঝাচ্ছে, এই যে y এর কোফিসিয়েন্টটা, সেটা যদি B1 B2 এর যে কোফিসিয়েন্ট, মানে x এর যে কোফিসিয়েন্ট, y এর কোফিসিয়েন্ট গুলোর গুণফল যদি x এর কোফিসিয়েন্ট গুলোর গুণফলের চেয়ে ছোট হয়। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? C1 জি x স্যার। এর সাথে আছে y এর সাথে। আচ্ছা আচ্ছা, স্যার ওইটা তো এক্স ওয়াই তে স্যার দুইটাই আছে স্যার, C1 এক্স এ আছে আবার ওয়াই তে আছে, কোথায়? স্যার C1 ওই যে x এ নাই তোরে বাবা, সরি C1 ওয়াই ওয়াই আর C2 C2 y। এক্স। মানে ও স্যার C2 আচ্ছা আছে একটু দুই জায়গায়। আচ্ছা আচ্ছা, না ও তাহলে আমি একটু, সরি সরি, এখানে ভুল হয়েছে যে এটার থেকে একটার প্রথমটার তোমার y এর কোফিসিয়েন্ট, দ্বিতীয়টার x এর কোফিসিয়েন্ট, আর প্রথমটার x এর কোফিসিয়েন্ট, দ্বিতীয়টার y এর কোফিসিয়েন্ট। এটা আমি একটু ভুল বলছি। ঠিক আছে, তো তুমি এভাবে করে যদি দেখো যে এই দুইটা গুণফল এই C1 C2 লেস দ্যান B1 B2 হয়, তাহলে আমাদের এই যে সলিউশনটা, ইকুইলিব্রিয়াম সলিউশনটা, সেটা হবে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল ক্রিটিক্যাল পয়েন্ট। তার মানে t টেন্ডস টু ইনফিনিটি হলে এই xt, এটা যাবে হচ্ছে xe, এটার ভ্যালু ধরো তোমার যদি এটার ভ্যালু হয় 100 আর এটার ভ্যালু হয় যদি ধরো 50, তাহলে xt পপুলেশনটা এটা 100 এর দিকে যাবে, আর yt পপুলেশনটা এটা 50 এর দিকে যাবে। তো ইন রিয়েলিটি হয়তো দুইটাই এক্স্যাক্টলি 150 হবে না, বাট ওইটার দিকে কাছাকাছি থাকবে। ঠিক আছে, আর যদি C1 C2 গ্রেটার দেন B1 B2 হয়, ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা কি হবে, আলটিমেটলি আনস্টেবল হবে। আনস্টেবল ক্রিটিক্যাল পয়েন্ট হবে C1 C2 গ্রেটার দেন B1 B2 হলে। আনস্টেবল ক্রিটিক্যাল পয়েন্ট হবে তখন যে কোনো একটা, আইদার xt অথবা yt, এটা এখানে ক্লিয়ার, মানে আমরা এখানে ডিটারমাইন করতে পারবো না, তখন আমাদের সলিউশন করে দেন দেখতে হবে আসলে যে কোনটা হয়ে যাবে, মানে আনস্টেবল হয়ে দূরে সরে যাবে, জিরোর দিকে চলে যাবে। ঠিক আছে, যে কোনো একটা xt অর yt, যে কোনো একটা, তাহলে অ্যাপ্রোচেস জিরো অ্যাজ t টেন্ডস টু প্লাস ইনফিনিটি। তার মানে এই জিনিসটা তাহলে গুরুত্বপূর্ণ যে আমাদের মনে রাখতে হবে যে এই কন্ডিশনটা অনুযায়ী যে গ্রেটার দেন নাকি লেস দেন, তাহলে তুমি এটা বের করতে কি খুব বেশি কষ্ট হবে? তোমরা তো জাস্ট চেক করবা, আমি মানে এখানে তো কোন পপুলেশনটা ভ্যানিশ হবে সেটা আমি এখান থেকে বের করতে পারবো না, আমার জাস্ট দেখতে হবে যে তারা কি আছে না নাই। তোমরা যেটা করবা, যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই যে যে নন লিনিয়ার টার্মের কোফিসিয়েন্ট যে দুইটা, নন লিনিয়ার টার্মের কোফিসিয়েন্ট দুইটাকে গুণ করতে হবে, দেন দেখতে হবে সেটা কি এই যে স্কোয়ার যে টার্মগুলো, সেগুলোর কোফিসিয়েন্টের গুণফলের চেয়ে বড় না ছোট। ঠিক আছে, অর্থাৎ ইন্টারঅ্যাকশন টার্ম আর হচ্ছে ওই যে স্কোয়ার টার্ম, এই দুইটার কোফিসিয়েন্ট গুলোর মধ্যে আমার কম্পারিজনটা করতে হবে। দেন করে বড় ছোট হলে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল, আর বড় হলে তখন যে কোনো একজন এক্সটিংক্ট হয়ে যাবে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা হচ্ছে এডওয়ার্ডসের বই থেকে। এখানে সলিউশনটাও আমি জাস্ট ওখান থেকে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, যে এখানে কোশ্চেনটা করা হয়েছে ক্লাসিফাই ইচ ক্রিটিক্যাল পয়েন্ট অফ দ্য কম্পিটিশন সিস্টেম। ক্লাসিফাই করতে বলছে, তার মানে হচ্ছে আমাকে যেটা করতে হবে যে এই সিস্টেমের ওই যে এটাকে জি অফ এক্স লিখতে হবে, আগের লেকচারটা একটু দেখলেই বুঝতে পারবা। জি অফ এক্স স্টাইলে লিখে দেন হচ্ছে জি প্রাইম এক্স বের করতে হবে, তারপরে জি প্রাইম এক্স থেকে জি প্রাইম x1 বের করতে হবে, সেটাকে আমরা বলবো এ ম্যাট্রিক্স। এবং যে চারটা, এটা চারটা তোমরা এই যে একটু আগে দেখালাম যে চারটা ক্রিটিক্যাল পয়েন্ট পাবা, এটা এই দুটাকে জিরো ধরে সলভ করলে সেই প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্টের জন্য এই যে এ ম্যাট্রিক্সের আমাদের আইগেন ভ্যালু গুলো দেখতে হবে, এবং আইগেন ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমরা বলতে পারবো যে আইগেন ভ্যালুর পজিটিভ না নেগেটিভ, সেটা উপরে ডিপেন্ড করে বলতে পারবো ক্রিটিক্যাল পয়েন্টটা কি স্টেবল হবে না আনস্টেবল হবে। তো এরপরে চাইলে এইটার পরে আমি আরেকটু কন্ডিশন দিতে পারি, মানে কোশ্চেন দিতে পারি, যে এটা তো হচ্ছে শুধু ক্লাসিফাই করলে, তুমি ক্রিটিক্যাল পয়েন্ট গুলো ক্লাসিফাই করলেই তোমার কাজ শেষ। বাট যদি হচ্ছে আরেকটু বলি যে হেন্স তুমি ডিটারমাইন করো যে আসলে যদি ইনিশিয়াল পপুলেশন তোমাকে একটা দিয়ে দেই, সাপোজ যে বলে দিলাম যে ইনিশিয়ালি এক্স অফ জিরো ছিল একটা বা দুইটা, আর ওয়াই অফ জিরো ছিল ধরো একটা। ঠিক আছে, এক্স অফ জিরো, এক্স পপুলেশনটা সময়ের শুরুতে দুইটা ছিল আর ওয়াই পপুলেশনটা একটা ছিল, তাহলে আলটিমেটলি সময়ের বাড়ার সাথে সাথে ঘটনা কি ঘটবে ব্যাখ্যা করো। এই কোশ্চেনটাও, মানে এইটুকু যদি অ্যাড করে দেই এই কোশ্চেনের সাথে, তাহলে ঘটনাটা কি ঘটবে কেউ একজন এই গ্রাফ দেখে বলতে পারবা? এনিওয়ান? এখানে গ্রাফটা দিয়ে দিছি। একজনে কি বলতে পারবে না? তো গ্রাফ দেখে বুঝতে পারার কথা বাবা। হ্যালো?
স্যার 4 আর 6 এর দিকে 6.5 ধাবিত হবে। হ্যাঁ 4 আর 6 এর দিকে যাবে, এক্স্যাক্টলি 4 আর 6, 4 6 হচ্ছে এই তুমি যদি এটাকে ক্রিটিক্যাল পয়েন্ট বের করো তাহলে দেখবা যে 4 6 হচ্ছে এটার একটা ক্রিটিক্যাল পয়েন্ট। 0 0 আছে আরো এই যে 0 8 0 0 আর হচ্ছে এই যে 7 0 আর 4 6, এই চারটা পাবা। এই চারটা পাইলে তো দেখবা যে এই যে 4 6, যেহেতু আমি হচ্ছে ইনিশিয়ালি নন জিরো পয়েন্ট থেকে শুরু করছি 2 1, তো 2 1 ধরো কোথায় আছে, 2 1 ধরো এই যে x = 2 আর y = হচ্ছে ধরো 1, তার মানে এইখানে ইনিশিয়াল কন্ডিশনটা আছে। তো দেখো এই যে গ্রাফটা তো দেখাই যাচ্ছে সময় বাড়ার সাথে সাথে সে হচ্ছে এইদিকে যাচ্ছে, ফেস প্লেন থেকে আমরা বুঝতে পারতেছি। তার মানে এই 4 6 এর দিকে যাবে, তার মানে যতই সময় যাবে আমাদের আলটিমেটলি এই এক্স পপুলেশনটা 4 এর আশেপাশে থাকবে বা কাছাকাছি যেতে থাকবে, আর ওয়াই পপুলেশনটা 6 এর কাছাকাছি যেতে থাকবে, ঠিক আছে। সো এটা হচ্ছে গ্রাফ তুমি না একেও বলতে পারবা, তুমি হচ্ছে ওই থিওরেমটা চেক করবা যে ওটা অনুযায়ী এটা কি আমাদের C1 C2 B1 B2 এটা কি লেস দেন হয় না গ্রেটার দেন হয়, দেন হচ্ছে তুমি যখন ক্লাসিফাই করবা তখন দেখবা যে আইগেন ভ্যালু অনুযায়ী তুমি ডিসিশন নিতে পারবা যে এটা কি স্টেবল নাকি আনস্টেবল, ঠিক আছে। গ্রাফ তো এখানে ম্যাথমেটিকা দিয়ে বা হচ্ছে কোনো একটা সফটওয়্যার দিয়ে আঁকা, গ্রাফ তো আর পরীক্ষার হলে আঁকা সম্ভব না, তো গ্রাফ আঁকার দরকার নেই, জাস্ট বোঝার জন্য আমি গ্রাফটা দিছি। তো এটা হচ্ছে এডওয়ার্ডসের বইয়ের এক্সাম্পল 4, ওখানে দেখলেও আরো ক্লিয়ার হবা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কম্পিটিশন সিস্টেম এবং প্রে প্রিডেটর সিস্টেম। তো এইগুলো আসলে খুবই ইন্টারেস্টিং জিনিস। ম্যাথমেটিক্যাল বায়োলজি এখন মানে আগে আমাদের একটা ধারণা ছিল যে বায়োলজি পড়তে গেলে ম্যাথমেটিক্স লাগে না, এটা কিছু অর্থে এখন সত্য, বাট এখন কিন্তু ম্যাথমেটিক্স খুবই অ্যাপ্লিকেশন হচ্ছে ম্যাথমেটিক বায়োলজিক্যাল ক্ষেত্রেও, ঠিক আছে। এবং মানুষ যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা হচ্ছে রোবট তৈরি করার চেষ্টা করতেছে তত বেশি এই জিনিসগুলো আরো বেশি ইনভলভ হচ্ছে ম্যাথমেটিক্স, কারণ হিউম্যান বিহেভিয়ার তুমি যত বেশি ম্যাথমেটিক্যালি মডেল করতে পারবা তত বেশি তোমার চান্স হচ্ছে যে তুমি কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কোনো একটা রোবটকে তত বেশি হিউম্যানলি করতে পারবা, ঠিক আছে, মানুষের মতো। কারণ রোবট তো আসলে কি ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম যেটাই বলো সেটা তো আসলে ম্যাথমেটিক্যাল রুলসই ফলো করে, তাই না। তো আলটিমেটলি তোমাকে হিউম্যান বিহেভিয়ারই তো মডেল করতে হবে ম্যাথমেটিক্স ইউজ করে। সো এখানে আমরা পপুলেশন মডেলিং করতেছি, এটা খুবই ইউজ হয়। এবং তোমরা এই যে করোনা ভাইরাসের সময় দেখছো যে এপিডেমিক মডেল যেগুলো, সেগুলো দিয়ে এই করোনা ভাইরাসের অনেক ধরনের প্রেডিকশন মডেলিং আছে। তো এই জিনিসগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। যাদের মানে অ্যাপ্লিকেশন নিয়ে আফসোস যে আমরা তো সারা জীবন থিওরি পড়ে যাচ্ছি, অ্যাপ্লিকেশন কোথায় করব, তো তারা এই জিনিসগুলো নিয়ে একটু ভালো করে ঘাটাঘাটি করতে পারো। আমি জাস্ট তোমাদেরকে অ্যাকর্ডিং টু মাই সিলেবাস, ঠিক আছে, আমি তোমাদেরকে ইনিশিয়েশনটা করে দিলাম, ইনিশিয়ালাইজেশনটা, তোমরা বাকিটা নিজেরা নিজেদের আগ্রহ অনুযায়ী ঘাটাঘাটি করবা। তো নেক্সট যেটা সেটা হচ্ছে আমি পরীক্ষার জন্য অল্প কয়েকটা টিপস দেই, দেন হচ্ছে আমাদের ক্লাস শেষ করে দিব আজকে। তো পরীক্ষার জন্য টিপস হচ্ছে যে তোমাদের পরীক্ষা অবভিয়াসলি অফলাইনে হবে আশা করি, যখনই হোক, মানে ফাইনাল এক্সামের কথা বলতেছি। ইনকোর্স আরেকটা হবে কি হবে না সে ব্যাপারে আমি বলতে পারি না, বাট অফলাইনেই ফাইনাল পরীক্ষা হওয়ার কথা, যদি না সিচুয়েশন আল্লাহ না করুক আরো খারাপ কিছু যদি না হয়। তো অফলাইনে যদি এক্সাম হয় তাহলে সেই ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে, বারবার আমি তোমাদেরকে বলি যে কোশ্চেন পেপারটা ভালো করে পড়বা, অবশ্যই কোশ্চেন পেপারটা কেয়ারফুলি পড়তে হবে। কারণ হচ্ছে তোমাদের একটা বদ অভ্যাস, এটা আমাদের স্কুল কলেজ থেকে হয়ে আসে, যে আমরা হচ্ছে হুবহু যেই কোশ্চেন ক্লাসে লেকচারে বা হচ্ছে বইয়ে পড়ছি, মানে যেই ভাষায় অঙ্কটা পড়ছিলাম ওই ভাষাতে যদি না দেখি তাহলে মনে হয় যে এটা নতুন অঙ্ক, এটা আমি পারি না, ঠিক আছে। বাট একই কোশ্চেন অনেক ভাবে ডিসক্রাইব করা যায়, ঠিক আছে। মানে কাউকে তুমি পছন্দ করলে শুধু যে আই লাভ ইউ বললেই ভালোবাসা বোঝানো হয় ব্যাপারটা কিন্তু তা না, অনেক ভাবেই বোঝানো যায় যে আমি তোমাকে পছন্দ করি। তো এই পরীক্ষার কোশ্চেনটাও সেরকম, ঠিক আছে, তুমি অনেক ভাবেই একই কোশ্চেন অনেক ভাবেই ডেসক্রাইব করতে পারো, স্টেট করতে পারো। সো পরীক্ষার হলে এই ঘটনা প্রায় ঘটতে পারে যে ওই অঙ্কটা হয়তো ক্লাসে করানো হয়েছে, বাট এক্স্যাক্টলি যেই ভাষায় ক্লাসে কোশ্চেনটা ছিল বা তোমার বইতে ছিল সেটাকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এটা দেখে ভাইবো না যে তুমি অঙ্কটা পারো না, প্রথমে কোশ্চেনটা পড়ো ভালো মতো, দেন চিন্তা করো যে আসলে কি জানতে চাইছে, কি দেয়া আছে, তাহলেই তুমি দেখবা যে না এই জিনিস তুমি পড়ে আসছো, ঠিক আছে। তো এই জন্য কোশ্চেন পেপারটা কেয়ারফুলি পড়াটা এটার একটা মানে এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা উপকারিতা। আরো উপকারিতা আছে। পুরো কোশ্চেন পেপারটা তুমি যদি প্রথমেই পড়ে নাও, সেটাতে যে সময়টা তোমার নষ্ট হবে এটা আসলে সময় নষ্ট হবে না, এটা তোমার অনেকখানি সময় বাঁচায় দিবে। 5 মিনিট বা 10 মিনিট নিয়ে তুমি যদি প্রশ্নটা পড়ো এটা আসলে তোমার কাজে লাগবে, কারণ তুমি তখন আইডিয়া করতে পারবা যে তোমার কোশ্চেনটা আসলে কতটুকু লেন্দি হয়েছে, ঠিক আছে। বারবার বলতেছি, ওডি পরীক্ষাতে ম্যাক্সিমামেরই এই সমস্যাটা হয় যে অঙ্ক সব পারে লিখে শেষ করে আসতে পারে না, ঠিক আছে। কারণ অঙ্কগুলো অনেক বড় বড়, আর বাই চান্স কোনো একটা অঙ্ক যদি ভুল হয়ে যায় তাহলে তোমার
ফুল অ্যান্সার করার মানে আশা নিয়ারলি শেষ, ঠিক আছে, লিখে শেষ করার আশা আর কি। তো এই জন্য প্রথমেই তুমি যদি কোশ্চেনটা পড়ে নাও তাহলে তুমি বুঝতে পারবা যে তোমাকে কি স্পিডে লিখতে হবে, ঠিক আছে। তুমি কি কোনো একটা কোশ্চেন খুব ইলাবোরেট করে তুমি ওই কোশ্চেনটা পারো, খুব ভালো পারো, এখন তুমি চাইলে সেটাকে অ্যাকর্ডিং টু দা টাইম তুমি চাইলে শর্টকাটেও 2 পৃষ্ঠায় অ্যান্সার করতে পারো, আবার চাইলে যেহেতু তুমি এটা ভালো পারো ওটাকে আরেকটু মানে সুন্দর করে ডিজাইন করে, ঠিক আছে, আরো কিছু কথাবার্তা অ্যাড করে ওটাকে তুমি 3 পৃষ্ঠাতেও শেষ করতে পারো। এখন কোন ভাবে করবা, ইট ডিপেন্ডস অন ইউর টাইম এন্ড মার্কস, ঠিক আছে। মার্কের দিকে খেয়াল রাখবা, টাইমের দিকে খেয়াল রাখবা, দেন তুমি একটা অপটিমাইজেশন করবা যে আমার তাহলে কতটুকু কি লেখা উচিত। না পারলে তো আর নাই, না পারলে তো আর ওটা আমার লেখা নিয়ে কোনো টেনশন নাই, যা লিখবো তাই বোনাস। বাট যদি যে কোশ্চেনটা পারি সেটা কি আমি লেন্দি করে লিখবো না শর্টকাটে লিখবো, ঠিক আছে। তো পুরো কোশ্চেনটা যদি তোমার পড়া থাকে তখন তুমি বুঝতে পারবা যে হ্যাঁ আসলেই আমার আসলে কতটুকু কোন কোশ্চেন কতটুকু বড় করা উচিত বা এক্সপান্ড করা উচিত, ঠিক আছে। তোমার একটা টাইম তুমি ম্যানেজমেন্টটা ভালো হবে আর কি। তো এটা হচ্ছে ব্যাপার। আরেকটা যেটা সুবিধা হয়, আরেকটা উপকারিতা প্রশ্ন পড়ার, সেটা হচ্ছে যে কোনো কোশ্চেনে যদি ভুল থাকে, পরীক্ষার সময় অনেক সময় হয় এরকম যে হয়তো মিস্টেকেনলি বাই টাইপো কোনো একটা কোশ্চেন ভুল চলে আসছে, তো ওই সময় দেখা যায় যে তুমি ভুলটা দিয়ে শুরু করছো, কিছুক্ষণ পরে কারেকশন আসছে, ঠিক আছে, তখন তুমি আবার সেটা কেটে আবার কারেক্টটা করতেছো, ঠিক আছে, তোমার তাহলে ওই সময়টা নষ্ট হলো। তো এই জন্য কোশ্চেন কেয়ারফুলি পড়লে এই জিনিসটা অনেক সময় ধরা পড়ে, তখন তুমি স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারলা, কোশ্চেন সাথে, স্যার এই কোশ্চেনটা কি আসলে ঠিক আছে কিনা, আমার কাছে মনে হচ্ছে যে এটাতে কোনো হয়তো টাইপো থাকতে পারে, ঠিক আছে। তো এই 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 উপকারগুলো হয়। সো এই জন্য অবশ্যই অবশ্যই যে কোনো পরীক্ষায়, এটা শুধু আমার পরীক্ষায় না, যে কোনো পরীক্ষায় আমার সাজেশন থাকবে কোশ্চেন পেপারটা 5 মিনিট বা 10 মিনিট হোক সবগুলো কোশ্চেন আগে ভালো করে পড়বা, দেন যেগুলো তুমি ভালো করে পারো সেগুলো তুমি অ্যান্সার করবা। তোমাদের যেহেতু 8টা থেকে 5টা অ্যান্সার করতে হয়, সো কোন 5টা তুমি সবচেয়ে ভালো পারো সেগুলো মার্ক, সেগুলো তুমি অ্যান্সার করা শুরু করো, এবং সিরিয়ালি অ্যান্সার করার কোনো দরকার নাই, যেটা সবচেয়ে ভালো পারো সেটা দিয়ে শুরু করো, ঠিক আছে। আচ্ছা, আর নেক্সট যেটা সেটা হচ্ছে কোনো অঙ্ক যদি ভুল হয়, এটা ওডি পরীক্ষায় খুবই খুবই স্বাভাবিক, ঠিক আছে। তোমার কোনো অঙ্ক তুমি শুরু করছো, সলিউশন করতে গিয়ে মাঝখানে ভুল করে ফেলছো বা মাঝখানে গিয়ে আর মনে পড়তেছো না বা ইন্টিগ্রেশন পারতেছো না, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এটাতে ঘাবড়ানোর কিছু নাই। তোমার মানে সবচেয়ে বেস্ট হচ্ছে ওইটা নিয়ে ওখানে পড়ে না থেকে ওটাকে ওইখানে স্টপ করে দিয়ে তুমি হচ্ছে কয়েক পেজ ফাঁকা রেখে চলে যাও, অন্য কোশ্চেন অ্যান্সার করো, দেন তুমি মানে সময় রেখে ব্যাক করো আবার এখানে। তবে সবচেয়ে বেটার হচ্ছে যে পরীক্ষায় যদি তুমি দেখো যে বাকিগুলো শেষ করার পর তোমার হাতে যথেষ্ট সময় আছে, তাহলে এইটাকে আবার শুরু না করে, যেটাকে তুমি ফালায় রেখে গেছো, এইটাকে ওখান থেকে ওই অর্ধেক থেকে শুরু না করে এটাকে আবার নতুন করে করা শুরু করো একেবারে শেষে, পরে এসে এই ফাঁকা পেজ গুলো কেটে দিবা। এতে কারণ যেটা হয় আসলে মানে ভুল বের করা খুব কঠিন একটা ব্যাপার, বিশেষ করে নিজের ভুল নিজে বের করা আরো কঠিন, ঠিক আছে। তো এই জন্য কোনো অঙ্কে তুমি কোন জায়গায় আসলে তুমি ভুল করছো বুঝতে পারতেছো, কোন জায়গায় ভুল করছো এটা বের করতে দেখবে যে অনেক টাইম লাগছে তোমার, এবং সেটা না করে তুমি অঙ্কটা নতুন করে করা শুরু করলে তুমি ভুলে যাও যে আগে কিভাবে করছো, তাহলে দেখবা যে হয়তো আরো তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকে। আর ওই ভুল খুঁজতে গেলে তখন অনেক সময় লাগতে পারে। তো এটা হচ্ছে এই জন্য। আর যদি দেখো না তোমার হাতে সময় নাই, যেটুকু করছো ওখানেই কাটাকাটি করে ঠিকঠাক করে বাকিটা কমপ্লিট করতেই মানে তোমার সময় টানাটানি লেগে যাচ্ছে, তাহলে ওটাই করতে হবে, এছাড়া তো আর উপায় নাই, ঠিক আছে। আচ্ছা, আর সিলেবাস কভার করার ব্যাপারে আমি যতটুকু মোটামুটি পড়াইছি, তো কোনোটাই কম ইম্পর্টেন্ট না, কোনোটাই বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। কোশ্চেন যে কোনো জায়গা থেকে আসতে পারে। সো কোনো একটা পার্টিকুলার জিনিস তোমরা যে এটা বাদ দিয়ে দিলেও হবে এরকম ভাইবো না, ঠিক আছে। ট্রাই টু রিড অল দ্য থিংস, এবং অল দ্য থিংস পড়ার আরেকটা সুবিধা হলো যে প্রত্যেকটা টপিকই একটা আরেকটার সাথে রিলেটেড, ঠিক আছে। তো তুমি যখন একটা টপিক বাদ দিয়ে যাবা, যেমন ধরো লিনিয়ার সিস্টেমের সলিউশন, একটা সিঙ্গেল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যেটা যদি লিনিয়ার হয় কিভাবে সলভ করতে হয়, এই টপিকটা সাপোজ তুমি বাদ দিয়ে দিলা, এখন এই যে সিস্টেমে আসলে দেখবা এখানে এসে আবার এই জিনিসটা আবার আসতেছে, ঠিক আছে। এই সিস্টেমের মধ্যেও দেখা যাচ্ছে যে লিনিয়ার একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হচ্ছে, তো মানে কনসেপ্টটা তোমার কিন্তু লাগতেছে। তো এই জন্য সবগুলো টপিক বা কনসেপ্ট পড়লে এই জিনিসটা আদতে উপকার হয়। তারপরেও যদি কারো একেবারেই সমস্যা হয় যে স্যার আমি আসলেই পারতেছি না, বিশেষ করে যারা পরীক্ষার 1 দিন বা 2 দিন আগে পড়া শুরু করবা, এই বদভ্যাস অনেকেরই আছে আমি জানি, তো তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হবে যে 1-2 দিনে তোমার পুরো সিলেবাস কভার করাটা খুবই ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে আমার উপদেশ হচ্ছে তুমি চেষ্টা করো আগে থেকে শুরু করতে, 2 দিন আগে শুরু না করে একটু হাতে সময় নিয়ে শুরু করো, তাহলে ঠিকই কভার করতে পারবা। তোমাদের সবারই সেই ধরনের অ্যাবিলিটি আছে আমি জানি, তোমাদের কারোর মধ্যেই মানে মেধার কোনো কমতি নাই। চেষ্টা করলে 5 দিন আগে বা 1 সপ্তাহ আগে থেকে শুরু করলে অবশ্যই অবশ্যই পুরোটা কভার করা সম্ভব তোমাদের পক্ষে। বাট এখন যদি আলসেমি করে বা যে কোনো কারণেই হোক তুমি যদি না করো, তাহলে তো এখানে আমার কিছু বলার নেই, ঠিক আছে। তো যদি দেখো যে তোমার হাতে সময় নাই বা তুমি পারতেছো না সবকিছু গ্রাস্প করতে, তাহলে সেই ক্ষেত্রে
যেইগুলো তুমি যত বেশি পারো অ্যাজ মাচ অ্যাজ পসিবল, কোনো পার্টিকুলার টপিক ধরে বাদ দেওয়ার দরকার নাই, যে আগেই তুমি ডিসাইড করে ফেললা যে ওই টপিক আমি বাদ দিয়ে দিব, ওটা বাদ, ওটা কঠিন লাগে বা হচ্ছে ওটা পড়বো না, ঠিক আছে। আর একজন পড়তেছে না, সাধারণত যেটা হয় যে একজন যদি বলে যে আমি এটা বাদ দিতেছি, তখন ও মনে করে ও বাদ দিচ্ছে তো আমিও বাদ দিই, ঠিক আছে। তো এই জিনিসটা না করে তোমার পক্ষে যদি ওইটা মনে হয় যে ওই টপিকটা আমার কাছে তো ইজি লাগতেছে, তাহলে তুমি পড়ো, সমস্যা কি। একটা টপিক হয়তো তোমার ফ্রেন্ডের কাছে কঠিন লাগতেছে, সে ওইটা বাদ দিচ্ছে, তুমি সে পড়তেছে না, বাট তোমার কাছে ওই টপিকটা ইজি মনে হচ্ছে, তোমার তো এটা বাদ দেওয়ার কোনো যুক্তিকতা নাই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার উপদেশ, যে যত বেশি টপিক পারো তুমি কভার করো, ঠিক আছে। আর প্র্যাকটিসের ব্যাপারে কোনো মানে কোনো লিমিটই নাই, যে যত বেশি পারো প্র্যাকটিস করো। 3টা বই আছে, 3টা বইয়ে অনেক ম্যাথমেটিক্স আছে, অনেক এক্সাম্পল এবং অনেক এক্সারসাইজ আছে, প্র্যাকটিস করতে পারো যত ইচ্ছা তোমার, ঠিক আছে। এবং ইট উইল হেল্প ইউ লট, ঠিক আছে। আর ফাইনালি এই মিমটা আমি তোমাদের প্রথম ক্লাসেও দেখাইছিলাম, মিম দিয়েই শুরু করছিলাম, প্রথম ক্লাস মিম দিয়েই শেষ করি, ঠিক আছে। তো এটা প্রথম ক্লাসে দেখাইছি, অনেক হয়তো ভুলে গেছো, তো এই জন্য আজকে আবার দেখালাম যে এই জিনিসটা তোমরা সবসময় করো, বাট এটা কখনো করো না। এটা আসলে অন্য কোর্সের কথা জানি না, বাট আমার কোর্সে খুব একটা উপকার হবে না যদি এরকম করো, যে এই আগের বছরের লেকচার বা আগের বছরের শীট বা হচ্ছে আগের বছরের কোশ্চেন যদি শুধু সলভ করে আসো, তাহলে লাকিলি তুমি অনেক ক্ষেত্রে অনেক কিছু পেয়ে যেতে পারো, বাট খুব একটা উপকার হবে না। তার চেয়ে বেটার এই বছর যে লেকচার গুলো দেওয়া হয়েছে তোমার কারেন্টলি, এবং যে স্লাইড গুলো আমি দিছি সেই গাইডলাইন গুলো ফলো করে ট্রাই করো, ওইটা বেশি বেটার হবে, ঠিক আছে, ওটার চেয়ে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের তাহলে সাজেশন পরীক্ষার জন্য। আর হচ্ছে কোর্সের ব্যাপারে বা পরীক্ষার ব্যাপারে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো, তাহলে আজকে এই পর্যন্তই, এবং আজকে বলতে মানে এই কোর্স এই পর্যন্তই। তাহলে সবাই সে পর্যন্ত মানে পরীক্ষা পর্যন্ত ভালো থাকো এবং ঠিকঠাক মতো পরীক্ষা দাও, এটাই প্রত্যাশা। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, না হলে বিদায়।